হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আমরা বিএসসি ম্যাথামেটিক্সের মধ্যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি শুরু করেছি এবং তার মধ্যে অলরেডি দুটো লেকচার আমাদের হয়ে গেছে, সেই দুটো আপলোড করা হয়েছে। এবং সেই লেকচারে আমরা প্রথমটাতে একদম বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি এবং সেকেন্ড লেকচারে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আলোচনা করেছি, তার ডেফিনেশন, তার আমাদের উদাহরণ কিংবা তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, বিভিন্ন প্রপার্টিজ এবং সেই সাথে এসকে মাপা, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড বই আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার, সেই বই থেকে কিন্তু প্রবলেম সলভ করেছি সেই রিলেটেড। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার বা অ্যাবসলিউট ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার সম্পর্কে, তার ডেফিনেশন, এক্সাম্পল, প্রপার্টিজ, জিওমেট্রি এবং সেই সাথে ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে বই এসকে মাপা, সেখান থেকে যে সমস্ত প্রবলেমগুলো এর উপর ডিপেন্ড করে রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে সলভ করে নেব। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচার। সেখানে আমাদের কি আলোচনা হবে না, মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি। ধর একটা কমপ্লেক্স নাম্বার এখানে আমি থরলি লিখে রেখেছি, কিন্তু তাও তোদের এখানে বুঝে নে যে লেট জেড, কি বলেছি এখানে, লেট জেড ইকুয়ালস টু এক্স কমা ওয়াই। আমরা জানি অর্ডার পেয়ার আকারে একটা কমপ্লেক্সকে লেখা যায়, ইজ ইকুয়ালস টু, যদি আমরা অ্যালজেব্রাইক ফর্মে লিখি বা জেনারেল ফর্মে লিখি তাহলে সেটা হবে এক্স প্লাস আই ওয়াই। বি এ কমপ্লেক্স নাম্বার, দেন দি মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু অফ জেড ইজ ডিনোটেড বাই, কিভাবে লেখা হয় না, মড জেড, অথবা কমনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে মডিউলাস অফ জেড, অ্যান্ড ইজ ডিনোটেড বাই এ নন নেগেটিভ রিয়েল নাম্বার। নন নেগেটিভ রিয়েল নাম্বার, সেই নাম্বারটা কত, রিয়েল নাম্বারটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এক্স প্লাস আই ওয়াই, যেখানে অবভিয়াসলি এক্স স্কোয়ারটা হচ্ছে, মানে এক্স কমা ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বারস। কারণ আমরা প্রত্যেকবার বলছি যে কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করার সময় যে এক্স এবং ওয়াই কম্পোনেন্টটা নেওয়া হয়, যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা নেওয়া হয়, সেটা কিন্তু নিজে একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, মানে একটা কত আশ্চর্যের ব্যাপার যে ইমাজিনারি পার্ট অফ এ কমপ্লেক্স নাম্বার ইজ এ রিয়েল নাম্বার ইটসেলফ। কারণ এখানে ইমাজিনারি পার্ট মানে কিন্তু আই ওয়াই নয়, রিয়েল পার্ট মানে যেমন এক্স, ইমাজিনারি পার্ট মানে কিন্তু আই ওয়াই নয়, ইমাজিনারি পার্ট মানে শুধু ওয়াই। আর অনলি ওয়াইটা আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়েল নাম্বার। ঠিক আছে, এটাই ডেফিনেশন কমপ্লেক্স নাম্বারের। তো সেক্ষেত্রে মডুলাস অফ জেডটা কত হবে, মডুলাস অফ জেডটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে যদি আমরা ইন জেনারেল যে ব্যাপারটাকে বলি, ইন জেনারেল যদি বলি, আমরা জানি যে এক্সটাকে বলা হয় রিয়েল পার্ট অফ জেড এবং ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড। ঠিক আছে, এক্সটাকে কি বলা হচ্ছে, এক্সটা হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, সেটা একদম ফার্স্ট ক্লাস থেকে আমরা পড়ে আসছি, কিংবা ক্লাস ইলেভেনও যখন কমপ্লেক্স নাম্বার ছিল তখনও আমরা পড়েছি সেই সমস্ত। আর ওয়াই ইজ ডিফাইন্ড অ্যাজ দি ইমাজিনারি পার্ট অফ জেড এবং ডিনোটেড বাই আই এম জেড। তার মানে এক্স স্কোয়ার মানে আমরা বলতেই পারি, এক্স স্কোয়ার মানে আমরা বলতেই পারি রিয়েল পার্টের স্কোয়ার, রিয়েল পার্ট অফ জেড স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড স্কোয়ার। ঠিক আছে, তার মানে মডুলাস অফ জেড ইজ ডিফাইন্ড বাই রিয়েল পার্ট অফ জেড এর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড এর স্কোয়ার। বা সহজভাবে যদি মনে রাখতে চাস তাহলে এক্স প্লাস আই ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যেমন ধর আমরা যদি এখন এখানে একটা উদাহরণ দিই, সামথিং এক্সাম্পলে আসি। ধর জেড ইকুয়ালস টু টু প্লাস থ্রি আই, তাহলে সেক্ষেত্রে মডুলাস অফ জেড কত হবে, না রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। তারপরে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন,
তার মানে হয়ে গেল √13। কিংবা z যদি এখন বলি শুধু 3i, তাহলে তার মডুলাস স্কোয়ার কত হবে? তার মডুলাসটা কত হবে? জেডটা 3i বলছি মানে রিয়েল পার্ট কিন্তু এখানে নেই। রিয়েল পার্টটা কিন্তু এখানে শূন্য। রিয়েল পার্টটা কিন্তু এখানে কত শূন্য হয়ে রয়েছে, কারণ জেডটা 3i মানে হচ্ছে জেড ক্যান বি রিটেন অ্যাজ 0 + 3i, যেখানে রিয়েল পার্টটা হচ্ছে শূন্য আর ইমাজিনারি পার্টটা হচ্ছে 3। ঠিক আছে, তার মানে মড জেডটা হয়ে যাবে কত? 0² + 3²। অনেকে যে ভুলটা করে মডুলাস লেখার সময় সেটা হচ্ছে, যেমনি দেখে এখানে 3i রয়েছে তার মানে এটা 3i এর হোল স্কোয়ার করে দেয়, 2² + 3i এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাদের দাবি হচ্ছে যদি 2 + 3i থাকে তাহলে 2² লিখছি যখন, ওদিকেও 3i এর স্কোয়ার লিখে দেবো। ঠিক আছে, দাবি ঠিক নয়, তারা ভুল করেই করে ব্যাপারটা, কারণ এটা লেখা মানে হচ্ছে আমাদের কাছে 2² + 3² i² চলে আসছে, এবং সেটা মানে 2² + 3² i² মানেটা কত? i² মানে -1 আমরা জানি, i² মানে -1, তাহলে -3²। তার মানে 2² মানে 4, 3² মানে 9, তাহলে -√5 চলে আসছে, √5 চলে আসছে, হুইচ ইজ এগেন এ কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5i, √5i। কিন্তু এখানে স্ট্রিক্টলি বলা হয়েছে, স্ট্রিক্টলি বলে দিয়েছি মডুলাস অফ জেড ইজ এ নন নেগেটিভ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার তো হবে এবং নেগেটিভও সেখানে হবে না। তো নিশ্চয়ই √5i সেটা কোনো রিয়েল নাম্বারই নয়, সেটা কোনো পিওরলি রিয়েল নাম্বারই নয়, সেটা জাস্ট একটা অবাস্তব সংখ্যা, একটা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তো অবশ্যই যেখানে ডেফিনিশনে বলা আছে নন নেগেটিভ রিয়েল নাম্বার হতে হবে, সেখানে আমরা কি করে আইটাকে ভিতরে ইনক্লুড করতে পারি? কিন্তু আই ছাড়া যদি আমরা x² + y² নিই তাহলে কিন্তু অলওয়েজ অলওয়েজ সেটা নন নেগেটিভ রিয়েল নাম্বারই থাকবে, কারণ এই যে স্কোয়ার রুটটা নেওয়া আছে সেটা কিন্তু অ্যাজ এ পজিটিভ স্কোয়ার রুট, এবং ভিতর থেকেও যে সংখ্যাগুলো বেরোবে তাতে করে কিন্তু একটা রিয়েল নাম্বারই পাবো, কোনো আই আসার জায়গা নেই সেখানে। ঠিক আছে, কারণ ভিতরে নেগেটিভ কিছু আসতেই পারবে না, কারণ x² নিজে পজিটিভ, x² নিজে পজিটিভ, y² নিজে পজিটিভ, আর দুটো পজিটিভের যোগফল কখনো নেগেটিভ হয়ে যাবে না, সেটা পজিটিভই থাকবে। কিংবা জিরো হতে পারে, যদি এক্স আর ওয়াই শূন্য হয় তো সেক্ষেত্রে জিরো হতে পারে, নেগেটিভ কোনোভাবে আসবে না ভিতরে। অর্থাৎ ভিতরে রুটের ভিতরে নেগেটিভ আসছে না মানে কোনোভাবেই কমপ্লেক্স নাম্বার আসতে পারছে না। ঠিক আছে, এবং আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কেন আমরা x² + y²টাই হলো, তার জন্য জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমাদের জানতে হবে, সেটা এর পরের টপিকে আসছি। আগে উদাহরণ কয়েকটা লিখে নিই। তার মানে কত হচ্ছে এটা? এটা হয়ে যাচ্ছে 0² মানে 0 আর 3² মানে 9, √9 দ্যাট ইজ 3। ঠিক আছে, অবভিয়াসলি কিন্তু √9 মানে 3, কোনো +-3 ভাববি না, +-3 এইসব হয় হচ্ছে যখন x² ধর 9 রয়েছে, তখন তুই x করছিস, তখন কি লিখবি? +-√9। এই যে স্কোয়ার লেখার সময় স্কোয়ারটা ওঠানোর পর যে বর্গমূলটা করলি, স্কোয়ার রুটটা করলি, তখন প্লাস মাইনাসটা আসবে। রুটের ভিতর থেকে কখনো প্লাস মাইনাস বেরোয় না, রুটের ভিতর থেকে সবসময় মডিউলাস ভ্যালুটাই বেরোয়, মানে পজিটিভ ভ্যালুটাই বেরোয়। রুটের ভিতর থেকে √9 করে কোনোদিনও +-3 পাবি না, √9 করলে শুধুমাত্র 3 পাবি। প্লাস মাইনাসটা আসছে হচ্ছে এই সমাধানের থেকে। ঠিক আছে, আচ্ছা যেমন ধর z দিয়ে এখন শুধু 2 লিখতাম, তাহলে কি হতো? তাহলে z তোমার 2 + i × 0 হতো তখন। তার মানে সেক্ষেত্রে মডুলাস অফ জেড কত হতো? √2²। এবার ইমাজিনারি পার্টটা শূন্য হয়ে রয়েছে, তার মানে সেটা হয়ে যাবে 4 + 0 মানে 4, এবং রুট করলে হয়ে যাবে 2, রুট করলে হয়ে যাচ্ছে হচ্ছে কত? 2। ঠিক আছে, কিংবা z এতদিন বলতিস যে মডুলাস মানেই হচ্ছে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভটা পজিটিভই থাকবে, এরকম বলতিস। তারপরে আমি যদি এখন -2 নিই, সেটা এখনই ক্লিয়ার হয়ে যাবে কেন হচ্ছে। সেটা মানে কত? -2 + i × 0। তার মানে জেড এর মড মানে এখানে -2 এর মড, -2 এর মড কত হয়? আমরা নর্মালি দেখলেই বুঝতে পারবো যে -2 মড করা মানে হচ্ছে পরম মানটা নিলে হবে হবে হচ্ছে 2, কিন্তু কেন 2 হয় সেটা কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা থেকেই চলে আসছে, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার।
মাইনাস টু স্কোয়ার করলে কত হয়, 4ই হবে। আর 0 স্কোয়ার মানে 0, তার মানে 4, এবং 4 এর রুট করলে হচ্ছে 2। তাহলে বোঝা গেল কেন আমরা এখানে -2 এর মড করলে 2 পাই। আর একমাত্র 0 যদি মড করা হয় তাহলেই কিন্তু 0 আসা পসিবল। 0 মড যদি কেউ করে, 0 মানে হচ্ছে 0 প্লাস 0i, তার মড করলে আমরা পেয়ে যাব √0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার অবভিয়াসলি। এবং 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার করলে কত হচ্ছে, 0ই হচ্ছে পুরোপুরি। এবং এখানে বলে রাখা দরকার যে 0 ব্যতীত অন্য কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কিন্তু 0 হতে পারে না। 0 ছাড়া অন্য কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কিন্তু 0 হতে পারে না। ঠিক আছে, এখানে আমি অবশ্যই বলে রাখছি, মডিউলাস অফ জেড ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0। ঠিক আছে, যে মড জেড ইকুয়ালস টু 0, সেটা ইফ অ্যান্ড অনলি ইফ জেড ইকুয়ালস টু 0। মড জেডটা একমাত্র 0-র ক্ষেত্রেই 0 হবে, আদারওয়াইজ মড মড জেড কিন্তু স্ট্রিক্টলি পজিটিভ হবে। একমাত্র জেড যদি 0 হয়, অর্থাৎ জেড যদি একটা 0 কমপ্লেক্স নাম্বার হয়, তবেই মড জেডটা শূন্য হতে পারে। এবং সেটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে, কোনো রিয়েল নাম্বার যদি 0 হয় তবেই সেই তার মডিউলাসটা শূন্য হবে। আর অন্য কোনো পজিটিভ নেগেটিভ কোনো ক্ষেত্রেই মডিউলাস 0 হতে পারে না, কিন্তু একটা পজিটিভ ভ্যালুই দেবে। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল এখানে বলে রাখলাম। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট পোর্শনে। সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। এর আগে যখন আমরা কনজুগেট পড়েছি, তখন ডেফিনিশনের পর উদাহরণ দেওয়ার পর আমরা কিন্তু জিওমেট্রি পড়েছি, তার যে জিওমেট্রিক্যালি একটা কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার কি রিপ্রেজেন্ট করছে। সেরকমই এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যালি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার সেটা কি রিপ্রেজেন্ট করছে ইন আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন। তো সেটা জানার জন্য আমাদের এখানে একটা স্টেটমেন্ট আমি লিখে রেখেছি। তার জন্য একটা স্টেটমেন্ট এখানে লেখা হয়েছে। ধর এখানে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে সামথিং জেড। এখানে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে জেড। জেডটার কোঅর্ডিনেট কত, জেডটার কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি x, y, মানে হচ্ছে x+i, y আকারে সেটাকে এক্সপ্রেস করতে পারি আর্গান প্লেনে। ঠিক আছে, তো তার মডুলাসটা অ্যাকচুয়ালি কত, এটা যদি x, y কোঅর্ডিনেট হয়, এটা যদি x, y কোঅর্ডিনেটটা হয়, তাহলে এখান থেকে যদি আমি রিয়েল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, রিয়েল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই যে জায়গাটা, এই যে অরিজিন থেকে 0, 0 থেকে এই যে পোর্শনটা, সেটা হচ্ছে আমাদের কাছে হবে এক্স, এবং এই পোর্শনটা হবে হচ্ছে ওয়াই। এটা হবে এক্স, এটা হবে ওয়াই। আমি যদি নাম দিই এখানে একটা সামথিং, এখানে নাম দিচ্ছি একটা পি পয়েন্ট, এটা হচ্ছে ধরলাম কিউ পয়েন্ট। ঠিক আছে, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, ও কিউটা হচ্ছে এক্স আর ওপিটা হচ্ছে ওয়াই, যদি জেডটা হয় x, y। এবার যদি আমরা এখানটা জয়েন করে দিই, এখানটা যদি আমরা জয়েন করে দিই ও থেকে পি পর্যন্ত, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো সেটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হলো। সেটা কিরকম ধরনের ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, কারণ এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে দেয়ার ফোর ফ্রম দি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, কোথা থেকে পাচ্ছি না, ও পি কিউ, উই গেট পিথাগোরাসের সূত্র কি বলছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কি বলে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার। তার মানে লম্ব বলতে এখানে তোর পাচ্ছিস হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এর স্কোয়ার বা ওপি স্কোয়ার আগে লিখে দিচ্ছি, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মাথায় একটা বার দিলে ডিস্টেন্স গুলো বোঝাচ্ছে, ভালো করে দেখতে লাগে। ওপি স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে কি হবে, ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার
এবার ও কিউ স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার। পি কিউ স্কোয়ার মানে কত, ওয়াই স্কোয়ার। পি কিউ স্কোয়ার মানে কত, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে আমরা ওপি ডিস্টেন্সটা কত পাবো? এটা ওপি স্কোয়ার যদি এরকম হয়, ওপি স্কোয়ার যদি হয় এরকম, তাহলে ওপি ডিস্টেন্সটা কত, তার পজিটিভ স্কোয়ার রুট ডিস্টেন্স যেহেতু মেজার করছি আমরা, কোনো সাইড ডিস্টেন্স নয়, তার মানে একদম পজিটিভ স্কোয়ার রুট, অর্থাৎ এক্স পজিটিভ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এবং এই ওপিটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে? ওপিটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে? ওপিটা হচ্ছে ও থেকে পি বিন্দুর দূরত্ব। পি বিন্দু মানে কি, জেড বিন্দু। জেড বিন্দু মানে এক্স ওয়াই বিন্দু বা এক্স প্লাস আই ওয়াই। তাহলে ও থেকে পি বিন্দু বা অরিজিনাল যে জেড কমপ্লেক্স নাম্বারটা, তার দূরত্ব বোঝাচ্ছে। তার দূরত্ব বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে বলতেই পারি ডিস্টেন্স, ওপি মানে হচ্ছে ডিস্টেন্স অফ দি কমপ্লেক্স নাম্বার জেড, ফ্রম কোথা থেকে, ফ্রম দি অরিজিন মেজার করা হয়েছে, এটাই তো আমাদের কাছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে, ফ্রম দি অরিজিন। এটা হচ্ছে বাদিকটা, ওপির ইন্টারপ্রিটেশন হচ্ছে ডিস্টেন্স অফ এ কমপ্লেক্স নাম্বার জেড ফ্রম দি অরিজিন, এবং রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মডিউলাস অফ জেড। তার মানে মড জেড, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে মডিউলাস অফ জেড কি ইন্ডিকেট করছে? সেটা ইন্ডিকেট করছে হচ্ছে ডিস্টেন্স অফ এ কমপ্লেক্স নাম্বার জেড ফ্রম দি অরিজিন, ফ্রম দি অরিজিন। তাহলে এখানে স্টেটমেন্টে কি লেখা রয়েছে? স্টেটমেন্টে লেখা রয়েছে হচ্ছে দি মডিউলাস মড জেড, দি মডিউলাস মড জেড root over x square plus y square of a complex number z equals to xy is the distance of the point z, কার ডিস্টেন্স, z পয়েন্টের ডিস্টেন্স বা z কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্স, ফ্রম কোথা থেকে, ফ্রম দি অরিজিন, ইন দি আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন। তাহলে আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেনে z এর ডিস্টেন্স অরিজিন থেকে, সেটাই হচ্ছে ওই z এর মডিউলাসকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, ওই z পয়েন্টার মডিউলাসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো সেরকমই আমরা যদি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে কাজটা করি, তখন কি ঘটবে বা সেটা দেখা যাক। আচ্ছা, এই মডিউলাস অফ জেড এর কনসেপ্ট থেকে আমরা পেয়ে যেতে পারি কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেনের মধ্যে থাকা যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স। সেটা কি করে আমরা আসছে মডিউলাসের কনসেপ্ট থেকে? ধর দুটো পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে জেড, z1, যেটার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, বা যেটাকে আমরা জেনারেলাইজ ফর্মে লিখতে পারি x1 প্লাস y1, এবং আরেকটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে z2, which is x2, y2, দ্যাট ইজ ইন জেনারেলাইজড ফর্ম বা কমপ্লেক্স ফর্ম আমরা কি লিখতে পারছি, x2 প্লাস y2, যেখানে অবভিয়াসলি x1 y1 সেটা রিয়েল নাম্বার। আমি সবসময় বলেছি এটা লিখতে, মেনশন করতে। x2 y2 হচ্ছে সেটাও রিয়েল নাম্বার। তাহলে এখন z1 এবং z2 এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা আমরা কি করে মডুলাস দিয়ে মেজার করতে পারি? তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে z1 মাইনাস z2 এর মডুলাস বার করি। z1 মাইনাস z2 এর মডুলাস বার করি, কিংবা z2 মাইনাস z1 এর মডুলাস বার করি, একই ব্যাপার। কিন্তু যেহেতু মড বলছি, তার মানে z1 মাইনাস z2 আছে, z2 মাইনাস z1 কিন্তু তাই। কারণ z1 মাইনাস z2 থেকে z2 মাইনাস z1 লিখতে গেলে যে মাইনাস সাইনটা চলেই আসছে, যে মাইনাস সাইনটা চলে আসছে, অর্থাৎ আমি যদি উল্টাই তাহলে z2 মাইনাস z1, এই যে মাইনাস সাইনটা চলে আসছে, সেই মাইনাসটাকে তো মডটা অ্যাবজর্ব করে নেবে মডিউলাস দ্বারা, সেই মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ মডিউলাস সবসময় নেগেটিভটাকে শুষে নিয়ে আমাদের জাস্ট পজিটিভ ভ্যালুটা দেবে। তার মানে আমরা তো এখানে অবশ্যই যেটা পাবো সেটা হচ্ছে মড অফ z2 মাইনাস z1ই পাবো। ঠিক আছে, তো যাই হোক, এই দুটোই সেম। এবং এই যে এদের ভ্যালুটা তাহলে কি হবে? ধর z1 মাইনাস z2 এর মডিউলাসটা আমরা বার করতে চাইছি, তার জন্য আগে z1 মাইনাস z2 এর মডিউলাস আমরা বার করতে চাই। তো সেটা বার করতে গেলে কত হচ্ছে, z1 মানে কত, x1 প্লাস y1, আর z2 মানে কত বল, x2 প্লাস y2। এবার আমাদের যোগ করার নিয়ম কি কমপ্লেক্স নাম্বারে, সেটা একদম ফার্স্ট ক্লাস থেকে বলে আসছি, সেটা হচ্ছে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ হয়, ইমাজিনারি পোর্শনের সঙ্গে ইমাজিনারি পোর্শন যোগ হয়। অর্থাৎ যারা আই বর্জিত তাদেরকে একসঙ্গে রাখতে হয়, যেমন x1 এবং
x2, এবং যারা i যুক্ত তাদের iটা কমন নিয়ে একসঙ্গে করতে হয়। তো এটা যদি করা হয় তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে এখন এক্স, এবং এই y1 প্লাস y2টা হচ্ছে y। তার আবার মডিউলাস রয়েছে, তার মানে সেটা কি দেবে আমাদের? সেটা আমাদের দেবে হচ্ছে রুট ওভার। আচ্ছা, এখানে মাইনাস ছিল তাই তো, সরি সরি সরি, এখানে মাইনাস ছিল, মাইনাস থাকলে এটা কিন্তু মাইনাসে চলে আসবে। এটা মাইনাসে আসলে কত হচ্ছে, এখানটা প্লাসই থাকবে, আম, কিন্তু এই জায়গাটা মাইনাস চলে আসবে, তাই তো। কারণ এই যে মাইনাস দিয়ে গুণ করলে -x2, আর মাইনাস দিয়ে গুণ করলে -y2, বাকি প্লাস আইটাই কমন গেছে, ঠিকই আছে একদম। তাহলে x1 -x2 তার হোল স্কোয়ার, মডুলাসের মানে কি, x² + y² তার রুট। তাহলে x বলতে এখন এই পোর্শনটা, y বলতে আমাদের i এর সঙ্গে যেটা রয়েছে সেটা। এই যে যেটা তৈরি হলো সেটা কিন্তু ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতিতে ডিস্টেন্স ফর্মুলা বা দুটি বিন্দুর মধ্যে দূরত্বের যে ফর্মুলা সেখান থেকেই পেয়ে যাচ্ছি, যে x1 y1 এবং x2 y2 বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়, সেটা হয় হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তার মানে এই দুটো কি ইন্ডিকেট করছে, এটা হচ্ছে z1, z2, ডিস্টেন্স বিটুইন z1, z2। তাহলে z1 z2 পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্সই হচ্ছে মডুলাস অফ z1 - z2, সেটা z2 - z1 লিখলেও কেউ কিছু বলবে না মডের ভিতরে, কারণ দুটোই সেম, দুটোই অ্যাকচুয়ালি সেম। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্ট z1 নিই, যেটার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এবং এখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি z2, যার কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স বলতে এই যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে এখানে, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের কাছে এই ভ্যালুটা, এবং যার মান হচ্ছে মড অফ z1 - z2, মডুলাস অফ z1 - z2। তাহলে এই যে এখান থেকে, এই অরিজিন থেকে, আমরা একটু আগে যেটা জানলাম সেটা হচ্ছে অরিজিন থেকে কোন একটা কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে মড মড জেড দিয়ে ডিনোট করা হয়। তার মানে এই ডিস্টেন্সটা হবে মড z1, আর এটা হবে হচ্ছে মড z2। এটা হচ্ছে আমাদের কাছে মড z1, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে মড অফ z2, এবং এই z1 z2 এর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হবে মড অফ z1 - z2। ঠিক আছে, অরিজিন থেকে যেটা z1 এর ডিস্টেন্স সেটা হচ্ছে মড z1, অরিজিন থেকে যেটা z2 ডিস্টেন্স সেটা হলো মড z2, এবং z1 z2 এর মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে মডুলাস অফ z1 - z2, কিংবা z2 - z1, একই ব্যাপার, একই ব্যাপার, যেহেতু মড দিচ্ছি ভিতরটা ইন্টারচেঞ্জ করলে কোনো ভ্যালুর চেঞ্জ হবে না। ঠিক আছে, এবং সেই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের কাছে এরকম। তাহলে মডুলাস থেকে একটা কত বড় একটা ব্যাপার পেয়ে গেলাম, সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা পেয়ে গেলাম, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা পেয়ে গেলাম কিন্তু। ঠিক আছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি মডুলাস অফ z1, মানে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থেকে। এবং সেখান থেকে আরো একটা জিনিস আমরা পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল। সেটাও একটু বলেই রাখি, যা ক্লাস করাবো তার কনসেপ্ট যদি ঠিক করে মাথায় রাখতে পারিস, প্র্যাকটিস করতে পারিস, তোদের যতটা তোরা মানে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবি, ততটা কিন্তু অনেকেই পৌঁছাবে না। এতটাই নিখুঁতভাবে ক্লাস করানো হবে, এতটাই সুন্দরভাবে তোদের প্রত্যেকটা জিনিস বোঝানো হবে, সেটা প্র্যাকটিস করানো হবে, অঙ্ক প্রত্যেকটা কনসেপ্ট তোদের একদম মাথায় গেঁথে যাবে যদি এইভাবে ক্লাসটা করিস। ঠিক আছে, তো এখানে আমরা লিখতেই পারি যে ইকুয়েশন অফ এ সার্কেল, আরো একটা অ্যাপ্লিকেশন করছি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বারে, সেটা হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেলের মাধ্যমে। ঠিক আছে, ধর জেডটা আমি ধরছি হচ্ছে একটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার। লেট z = x + iy, যেখানে x, y বিলংস টু কত, বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার,
বি এ ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার। আর একটা ফিক্সড কমপ্লেক্স নাম্বার আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ধর এই একটা ফিক্সড কমপ্লেক্স নাম্বার নিয়ে নিচ্ছি, ধর সেটা এই। ঠিক আছে, লেট এ ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা, এ ইকুয়ালস টু আলফা প্লাস আই বিটা, কিংবা অন্য কিছু ধরতে পারিস, এই ধরতে পারেন, কোনো কথা নেই, জেড জিরো ধরতে পারিস, জেড নট দেখতে আরো সুন্দর লাগে, জেড নট, যেখানে আলফা বিটা হচ্ছে রিয়েল নাম্বার, বি এ ফিক্সড কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর পজিশনটা কিরকম, এই দুটো হচ্ছে, একটা আমি নিচে সার্কেলের ইকুয়েশন বার করতে যাচ্ছি, সার্কেলের উপর একটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে জেড, এবং সার্কেলের সেন্টারটা হচ্ছে জেড জিরো হিসাবে নিচ্ছি। অর্থাৎ ছবিটা একটু দেখ, ছবিটা দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরো। ছবিটা দেখলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধর এই সার্কেলটার ইকুয়েশন আমি বার করতে চাইছি, একটা সার্কেলের ইকুয়েশন আমি বার করতে চাইছি, ধরলাম সেই সার্কেলটা হচ্ছে সামথিং এরকম। ঠিক আছে, সামথিং এরকম কোন একটা জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে এই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কাছে রিয়েল অ্যাক্সিস, যেহেতু কমপ্লেক্স প্লেন ডিফাইন করছে, এখানে কমপ্লেক্স প্লেনের মাধ্যমে কাজ হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আর এবং এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো এই রিয়েল অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে জেড, মানে রিয়েল অ্যাক্সিস না, এই সার্কেলের উপর, সেটা হচ্ছে জেড, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, বা যেটাকে আমরা জেনারেল ফর্মে লিখি এক্স প্লাস আই ওয়াই, যেটা কিন্তু ভ্যারিয়েবল পয়েন্ট, যেটা সার্কেলটাকে জেনারেট করছে, এই সার্কেলটাকে জেনারেট করছে, একটা মুভেবল পয়েন্ট, একটা প্যারামেট্রিক পয়েন্ট, একটা ভ্যারিয়েবল পয়েন্ট। ঠিক আছে, একটা চলমান বিন্দু যেটা সার্কেলের সঞ্চারপথটাকে এখানে তৈরি করছে, এবং তার কেন্দ্রটা রয়েছে এরকম জায়গায়, যার স্থানাঙ্কটা হচ্ছে জেড জিরো। কোঅর্ডিনেটটা কত, কোঅর্ডিনেটটা হচ্ছে আলফা বিটা, সেটাকেই আমরা আলফা প্লাস আই বিটা ফর্মে লিখতে পারি। তাহলে এই জেড জিরো পয়েন্ট থেকে জেড এর যে ডিস্টেন্স, জেড জিরো পয়েন্ট থেকে জেড এর যে ডিস্টেন্স, সেটাই হবে তার রেডিয়াস। জেড জিরো পয়েন্ট থেকে জেড এর যে ডিস্টেন্সটা হবে, সেটাই হচ্ছে রেডিয়াস হবে। ঠিক আছে, তো আমরা পয়েন্টটাকে একটু এই সাইডে নিই, নাহলে আমাদের লিখতে অসুবিধা হবে, ডিস্টেন্সটা দেখাতে পারবো না। তো এই জেড জিরো পয়েন্ট থেকে জেড এর যে ডিস্টেন্স, এরকম জায়গায় ধর জেডটা রয়েছে, অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, কোন একটা সময় ধর জেডটা তো মুভেবল পয়েন্ট, যেটা সার্কেল বরাবর মুভ করে করে সার্কেলটাকে তৈরি করছে, তো সেখানে আমি জেডটা ধরলাম এরকম পজিশনে রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা তৈরি হলো, সেটাই কিন্তু আমাদের কাছে রেডিয়াস, এবং সেই রেডিয়াসটাকে আমি ধরছি এই। ঠিক আছে, তার মানে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত, তাহলে মডুলাস অফ জেড মাইনাস জেড জিরো, মডুলাস অফ জেড মাইনাস জেড জিরোটা কত হবে, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর জেড জিরো মানে হচ্ছে আলফা প্লাস আই বিটা, তার মানে কত হলো, এক্স মাইনাস আলফা প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস বিটা, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেপারেট করে নিলে, দেন মডুলাসের ফর্মুলা কি, বোথ সাইড স্কোয়ার রুট হয়ে যাবে, এবং স্কোয়ার করে যোগ করতে হবে, তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। আর এদিকে কি থাকছে, এদিকে কিন্তু এটা থাকতেই রয়েছে। এবং এই যে পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স, এই যে পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স, সেটাই তো আমাদের কাছে এই ডিস্টেন্সটা, এই যে পয়েন্ট দুটোর মধ্যে ডিস্টেন্স, সেটাই তো এই ডিস্টেন্স। তো দিস ইজ ইকুয়াল টু এ, এটাই হচ্ছে আমাদের কাছে জেড এবং জেড জিরোর মধ্যে ডিস্টেন্স, আবার সেটাই হচ্ছে আবার এখানে এ, যেটা কিনা রেডিয়াস, যেটা কিনা রেডিয়াস অফ দি সার্কেল। তাহলে এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এই যে ইকুয়েশনটা আমাদের কাছে তৈরি হয়ে গেল, এটাই হলো সার্কেলের ইকুয়েশন ইন কমপ্লেক্স প্লেন।
এটাই হলো সার্কেলের ইকুয়েশন ইন কমপ্লেক্স প্লেন। ঠিক আছে, যে z মাইনাস জেড জিরোর মডিউলাস অর্থাৎ ডিস্টেন্স বিটুইন z অ্যান্ড জেড জিরো দ্যাট ইজ দ্য সেন্টার অ্যান্ড এনি পয়েন্ট অন দি সার্কামফারেন্স অফ দি সার্কেল। অর্থাৎ জেড জিরো মানে কি, জেড জিরো মানে হচ্ছে কেন্দ্র, এবং জেড জিরো মানে হচ্ছে কেন্দ্র সার্কেলটার, এবং জেডটা হচ্ছে তার পরিধির উপর অবস্থিত বা সার্কেলের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু স্থানাঙ্ক, যে কোনো একটি বিন্দু, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স সেটা কার সঙ্গে সমান হবে, অলওয়েজ রেডিয়াসের সঙ্গে সমান হবে। তবেই তো সার্কেলটা তৈরি হবে। সার্কেলের যে রেডিয়াসটা সেটা কিন্তু কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব সমান হয় সার্কেলের উপরে থাকা, এবং সেটাই হয় রেডিয়াস। তাহলে সেটাই এখানে এক্সপ্রেস করেছে জিওমেট্রিক্যালি। তাহলে এই মডিউলাস অফ জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু এ, দিস ইজ দি ইকুয়েশন অফ এ সার্কেল ইন কমপ্লেক্স প্লেন অর আর্গান প্লেন। ওকে, শুধুমাত্র মডিউলাসের কনসেপ্ট দিয়ে কিন্তু সেটা হয়ে গেল। জাস্ট মডিউলাসের কনসেপ্ট দিয়ে কিন্তু সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর যখন আমরা আরো অন্য ধরনের ফর্ম শিখবো, সেটা পোলার ফর্ম হতে পারে বা অয়েলার ফর্ম হতে পারে কমপ্লেক্স নাম্বারের, তখন দেখবো সার্কেলের ইকুয়েশনটা আরো অন্যভাবেও এক্সপ্রেস করা যেতে পারে। ঠিক আছে, সেটা এখন বলে তোরা বুঝতে পারবি না, তার জন্য আলাদা করে ক্লাস করাবো। তোরা প্রত্যেকটাই দেখছিস আমি টপিক ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ ভেঙে ভেঙে আলাদা করে আলাদা করে ক্লাস করাচ্ছি, প্রবলেম সলভ করাচ্ছি। ফলে এখনই যদি সেটা বলি সেটা তো বুঝতে পারবি না, সেটার জন্য আমি ইন্ডিভিজুয়াল ক্লাস করাবো। তার জন্য ক্লাসের সংখ্যা হয়তো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক বেশি হবে স্বাভাবিকভাবেই, কিন্তু যা হবে সেটা পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক আছে, যাই হোক, চলে আসি এবার আমরা কমপ্লেক্স নাম্বারের মডুলাসের প্রপার্টির উপর ডিপেন্ড করে কি কি আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এর আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, এবং সেই কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন, এক্সাম্পল এবং সেই সাথে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের পর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। সেরকমই এখানে মডিউলাস যখন করছি, মডিউলাসেরও কিছু প্রপার্টি রয়েছে বিশেষ, এবং সেই প্রপার্টিগুলো না জেনে কিন্তু কোনো রকম ভাবেই আমরা অঙ্কগুলো করতে পারবো না। সেটা হচ্ছে তার মধ্যে ফার্স্ট এবং বেসিক প্রপার্টি হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের মডিউলাস সেম হয়। ঠিক আছে, কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড এর যদি মড নিই তাহলে যা হবে, জেড বারের মড নিলেও কিন্তু সেটাই হবে। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, এটা হচ্ছে ফর অল সাইন, মানে ফর এনি বা ফর এভরি বা ফর ইচ বা ফর যা খুশি, সমস্ত কমপ্লেক্স নাম্বার জেড এর জন্যই এটা সত্যি। এটা প্রুফটা যদি দেখি তাহলে কি হবে, খুব বেসিক একটা প্রপার্টি, সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু, যদি আমি এখন ধরি এক্স প্লাস আই ওয়াই, যেখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার, তার জন্য আগের লেকচারটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তো সেক্ষেত্রে জেড বারটা কত হবে, এক্স মাইনাস আই ওয়াই। তো নাও মড জেড মানে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর তাহলে মড জেড বার সমান কত হবে, এটা মানে কত, এক্স প্লাস আই ইন্টু মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই হলে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট এটা মড জেড হয়, তাহলে এক্ষেত্রে কত হবে, এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার। আর আমরা সবাই জানি যে মাইনাস ওয়াই স্কোয়ার আর এমনি ওয়াই স্কোয়ার একই ব্যাপার, তার মানে এটাই হয়ে গেল মড জেড। ঠিক আছে, একদম অবভিয়াস একটা রেজাল্ট। তারপরে যেমন প্রপার্টি, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা সিম্পল একটা প্রপার্টি, কিন্তু সেটা অনেক বেশি কাজে লাগে। সেই প্রপার্টিটা হচ্ছে জেড ইন্টু জেড বার, একটা কমপ্লেক্স নাম্বার তার সঙ্গে যদি কনজুগেট গুণ করা হয় তাহলে ওই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাসের স্কোয়ার পাওয়া যায়। কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে, তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করলে ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস ভ্যালুর স্কোয়ার পাওয়া যায়। ঠিক আছে, যেমন ভেক্টরের ক্ষেত্রে ছিল যে এ ভেক্টরের সঙ্গে যদি এ ভেক্টরের ডট প্রোডাক্ট করা হতো তখন এই ভেক্টরেরই মডিউলাসের স্কোয়ার পাওয়া যেত। কি আর কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেটা হচ্ছে জেড ইন্টু জেড বার করলেই
আমরা মড জেড এর স্কোয়ার পেয়ে যাব। ঠিক আছে, সেটা কি করে পাচ্ছি, সেটা আমরা কি করে পাবো এখানে। তো এখানেও ধরে নিচ্ছি লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স আর ওয়াইটা রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর মড জেড সেটা কত হবে, এক্স মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো নাও তাহলে এখান থেকে একবারে লিখে দিচ্ছি, তাহলে মড জেড এর স্কোয়ারটা কত হবে, রুটটা জাস্ট এদিকে উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন জেড বার ইকুয়ালস টু কত, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় জেড বারটা কত, জেড বারটা হচ্ছে তাহলে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে জেড ইন্টু জেড বার করলে কি হবে, জেডটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটা এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলায় পড়ছে। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে আই ওয়াইটা। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, আর আই স্কোয়ার মানে আমরা অবশ্যই জানি আইটা স্কোয়ার মানে হচ্ছে -1। তার মানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানেই তো মডুলাস অফ জেড স্কোয়ার। ঠিক আছে, এই প্রপার্টিটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো অঙ্কের ক্ষেত্রে মডুলাসের ক্ষেত্রে এই প্রপার্টিটা ভীষণ কাজে লাগে, জেড ইন্টু জেড বার করলে মড জেড স্কোয়ার হয়। এই প্রপার্টিটা কিন্তু ওই জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে প্রপার্টি ছিল সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কনজুগেটের সময় দেখেছিলাম, তো দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ করে তারপর যদি কনজুগেট নিই, দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করে তারপর যদি কনজুগেট নিতাম তাহলে ইন্ডিভিজুয়াল কনজুগেটের সঙ্গে সমান হতো, মানে কনজুগেট নিয়ে যোগ করলে যেটা হবে তার সঙ্গে সমান হতো। কিন্তু এখানে কিন্তু সেটা করলে হবে না, এখানে কিন্তু এই জিনিসটা ডাইরেক্ট লেখা যাবে না। সেটা একটা পার্টিকুলার কেসে লেখা যায়, কিন্তু সবসময় সেটা লেখা যাবে না। কিন্তু যোগের ক্ষেত্রে হয়তো এটা স্যাটিসফাই করবে না বা বিয়োগের ক্ষেত্রেও হবে না, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু এই সমানটা হতে পারে, কিংবা ডিভিশনের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে এই প্রপার্টিটা ডাইরেক্ট হোল্ড করে না, সেখানে একটা ইনইকুয়ালিটি চলে আসে, এবং সেই ইনইকুয়ালিটিটা কি আসে, কেন আসে, কিভাবে আসে, তার প্রমাণটা কিন্তু নেক্সট লেকচারে হবে। এখন আমরা শুধুমাত্র গুণ এবং ডিভিশনের ক্ষেত্রে এটা প্রপার্টিটা ডাইরেক্ট হোল্ড করে, তাই সেই দুটো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো দুটো কমপ্লেক্স নাম্বার যদি Z1 এবং Z2 থাকে, দুটো কমপ্লেক্স নাম্বার যদি Z1 Z2 থাকে, তাহলে Z1 ইন্টু Z2 করে যদি তার মডিউলাসটা নিই, তাহলে যা হবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যদি মডিউলাস নিই তাহলেও সেমই হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যদি মডিউলাস নেওয়া হয় তাহলেও কিন্তু জিনিসটা সেম থাকবে। ঠিক আছে, গুণফলের মডিউলাস ইকুয়াল টু মডিউলাসের গুণফল ফর এনি Z1 Z2 belongs to set of complex number, অর্থাৎ এনি টু কমপ্লেক্স নাম্বার Z1 Z2 এর জন্য এই প্রপার্টিটা হোল্ড করবে। এটা প্রুফটা আসা যাক তাহলে। আচ্ছা, তো এখানে দুটো মেথডে আমরা প্রমাণটা করতে পারি। প্রথম মেথডটা আমি বলছি যে নর্মাল প্লেন, তোর ABCD ধরে, মানে হচ্ছে ধরছি লেট Z1 ইকুয়ালস টু x1 প্লাস y1, যেখানে x1 y1টা হচ্ছে অবভিয়াসলি দুটো রিয়েল নাম্বার, আর Z2 ইকুয়ালস টু ধরে নেই x2 প্লাস y2, যেখানে x2 y2 অবভিয়াসলি রিয়েল নাম্বারস। তাহলে দেয়ার ফোর Z1 Z2 গুণ করলে কত হচ্ছে,
z1 এবং z2 যদি গুণ করা হয় তাহলে কি কত হচ্ছে x1 প্লাস iy1 ইন্টু x2 প্লাস iy2। তো এই দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে x1 x2। প্রথমে x1 দিয়ে দুটোকে গুণ করব, তারপর iy1 দিয়ে করব। তাহলে x1 x2 প্লাস i ইন্টু x1 y2 প্লাস i ইন্টু y1 দিয়ে করছে এবার y1 x2 প্লাস i স্কোয়ার y1 y2। এবং এখান থেকে তাহলে কি পাওয়া যাচ্ছে x1 x2 এবং i স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস y1 y2 একবারে লিখলাম। আর যদি i কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি x1 y2 প্লাস y1 x2। এবার এটার মডুলাস নিলে কি আসছে, therefore mod of z1 z2, তার মানে এটার মডুলাস, তার মডের ভ্যালুটা কত, রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার অর্থাৎ x1 x2 মাইনাস y1 y2 তার স্কোয়ার, আর এখানে হচ্ছে x1 y2 এটা। তাহলে এখান থেকে যদি আমরা পুরো জিনিসটাকে ব্রেক করি, এই যে টার্মগুলোকে যদি পুরো আমরা এক্সপ্যান্ড করি তাহলে কি হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ x1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার y2 স্কোয়ার মাইনাস 2x1 x2 y1 y2। এবার এই পোর্শনটা ব্রেক করলে আমরা পেয়ে যাবো হচ্ছে x1 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার x2 স্কোয়ার প্লাস 2x1 y2 y1 x2। এবার কি কি টার্ম এখান থেকে কাটছে, এটা প্লাস এসছে, এটা সেম টার্ম মাইনাস এসছে, শুধু একটু এদিক ওদিক আছে, তাতে কোনো অসুবিধা নেই আমাদের। তাহলে এবার যদি x1 স্কোয়ার কমন নিই তাহলে x2 স্কোয়ার, এখান থেকে x1 স্কোয়ার কমন নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, তাহলে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার পড়ে থাকছে। আবার বাকি দুটো টার্ম থেকে যদি y1 স্কোয়ার কমন নিই তাহলে পড়ে থাকছে হচ্ছে আবারও x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার, তার মানে রুট ওভার, এবার যদি x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ভিতর থেকে কমন নিস তাহলে পড়ে থাকলো x1 স্কোয়ার y1 স্কোয়ার, এবং সেটাকে অবভিয়াসলি রুটটাকে ভেঙে ভেঙে লিখতে পারিস x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবার z1 যদি x1 y1 দিয়ে লেখা যায় তাহলে রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মানে হচ্ছে মড অফ z1, আর এটা মানে হচ্ছে মড অফ z2। তাহলে প্রমাণ হয়ে গেল মডুলাস অফ z1 z2 মানে মড z1 মড z2। কিন্তু এত বড় এত ক্যালকুলেশনের প্রমাণটাই আমরা ইজিলি এক লাইনে করে দিতে পারি যদি আগের যে প্রপার্টিটা আমি ইউজ করলাম, মানে প্রমাণ করলাম z ইন্টু জেড বার মানে মড জেড স্কোয়ার, এই প্রপার্টিটা দিয়ে জাস্ট সিম্পলি একটা লাইনে কাজ হয়ে যাবে। তাই ওই প্রপার্টিটা এতটাই গুরুত্বপূর্ণ। কি করে আমরা প্রমাণ করতে পারি ওই পদ্ধতিতে, তাহলে মেথড 2টা যদি দেখি, সেকেন্ড মেথডে আমাদের কাছে ওখানে প্রপার্টিটা কি ছিল, প্রপার্টিটা ছিল হচ্ছে z বার ইকুয়ালস টু মড জেড স্কোয়ার। তো এখানে মড অফ z1 z2 তার স্কোয়ার দিয়ে যদি শুরু করি তাহলে কি হবে, z1 z2 ইন্টু z1 z2 বার, কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দিয়ে গুণ করলে তবেই তার মডুলাস স্কোয়ারটা পাওয়া যায়। এবার আগের ক্লাসে আমি বলেছিলাম যেটা, সেটা হচ্ছে টোটাল গুণফলের উপর যদি বারটা থাকে সেটা ইন্ডিভিজুয়াল বারে ভেঙে যেতে পারে। তার মানে হয়ে গেল কত, z1 বার একসঙ্গে নিচ্ছি আর z2 বার একসঙ্গে নিচ্ছি, আর একটা কমপ্লেক্স নাম্বার সঙ্গে তার আবার বার চলে আসছে, তার মানে মডিউলাস স্কোয়ার অর্থাৎ মড z1 স্কোয়ার।
আর এটা চলে আসছে হচ্ছে মড জেড টু স্কোয়ার। তাহলে এখানে ওভারঅল আমরা পেলাম mod of z1 z2 whole square equal to mod z1 square mod z2 square, সেটাকে আমরা বলতেই পারি পুরোটার হোল স্কোয়ার। তাহলে এবার যদি স্কোয়ার গুলোকে উঠিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি z1 z2 ইকুয়ালস টু mod z1 ইন্টু mod z2। এখানে কোনো প্লাস মাইনাস যেহেতু আসবে না, কেন আসবে না? কারণ প্রত্যেকেই পজিটিভ। প্রত্যেকেই যেহেতু মডুলাসকে ইন্ডিকেট করছে, প্রত্যেকেই পজিটিভ, তাই স্কোয়ার রুট হচ্ছে। দুদিক থেকে স্কোয়ার তুলছি মানে অ্যাকচুয়ালি তো স্কোয়ার রুট হচ্ছে, কিন্তু স্কোয়ার রুট হওয়ার সময় কিন্তু কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই, স্ট্রিক্টলি পজিটিভ ভ্যালুটাই আমরা পাবো, বিকজ all the values are positive since mod of z1 z2 comma mod of z1 comma mod of z2 are all positive, বা নন নেগেটিভ বললে বেশি ভালো হয়, আর অল নন নেগেটিভ। কারণ মডিউলাস ভ্যালু শূন্যও হতে পারে, নেগেটিভ হবে না, পজিটিভ বা জিরো দুটোই হতে পারে, তাই নন নেগেটিভ বলছি। তার মানে শূন্যটাও ইনক্লুড করা হলো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু খুব সিম্পলি প্রমাণটা হয়ে গেল। কোনো রকম x1 y1 x2 y2 ধরে গুণ করে তারপর মডিউলাস নিয়ে তারপর সেটাকে এক্সপ্যান্ড করে ফ্যাক্টরাইজ করে তারপর মড জেড ওয়ান মড জেড টু আনার কোনো প্রয়োজন পড়লো না। নর্মালি জাস্ট সিম্পল একটাই প্রপার্টি ইউজ করেছি, এটা আগের 2 নম্বর প্রপার্টিতে প্রমাণ করলাম। ঠিক আছে, তো সেম ভাবেই আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা আর প্রমাণ করব না, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কোশেন্ট বা ভাগের সময় z1/z2 টোটালটার মড, z1/z2 টোটালটার মড ইজ ইকুয়ালস টু, আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে মডুলাস অফ z1 ডিভাইডেড বাই মডুলাস অফ z2। কিন্তু অবভিয়াসলি তার জন্য পুরোটাকে ডিফাইন্ড হতে হবে, এবং সেটা ডিফাইন্ড হবে তখনই যখন নিচে জিরো থাকবে না, কারণ নিচে কখনো জিরো আসতে পারে না। নিচে জিরো আসলে কিন্তু আনডিফাইন হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা z2টাকে অ্যাজ এ নন জিরো কমপ্লেক্স নাম্বার হিসাবে দেবো। z2টা কিন্তু কিরকম কমপ্লেক্স নাম্বার হবে? নন জিরো কমপ্লেক্স নাম্বার হবে। ঠিক আছে, আচ্ছা, উপরের প্রপার্টি থেকে আরেকটা জিনিসও বলে রাখি, আরেকটা জিনিসও উপরের প্রপার্টিটা থেকে বলে রাখছি। সেটা হচ্ছে, যেমন এখানে দুটো কমপ্লেক্স নাম্বারের জন্য হয়েছে, সেটা কিন্তু একাধিক কমপ্লেক্স নাম্বারের জন্য হতে পারে। অর্থাৎ এখানে কেউ যদি বলে মডুলাস অফ z1 ইন্টু z2 ইন্টু z3 ডট 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 zn n সংখ্যক কমপ্লেক্স নাম্বার নিই, সেটা কিন্তু পুরোটাই ইন্ডিভিজুয়াল মডের গুণফলে কিন্তু ভেঙে যেতে পারে। আর সিম্বলিক্যালি লিখলে এটা হচ্ছে, গুণফলটাকে আমি আগের দিনই বলেছিলাম কিভাবে লেখে, সেটা হচ্ছে ক্যাপিটাল পাই দিয়ে, যোগফলটাকে যেমন সামেশন দিয়ে লেখে ক্যাপিটাল সিগমা দিয়ে, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা। যেটা আমরা প্লাসের জন্য ব্যবহার করি, আর ক্যাপিটাল পাইটা বলি হচ্ছে গুণের জন্য। ঠিক আছে, তো ক্যাপিটাল পাই জেড সামথিং পি, পি ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন। আমি আই দিয়ে বললে দেখতে ভালো লাগে, কিন্তু আইটা বলছি না, বিকজ আইটার অন্য মানে আছে কমপ্লেক্স নাম্বারে। আই মানে আয়োটা, আয়োটা মানে হচ্ছে √-1 তার ভ্যালু। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আই বাদে অন্য কিছু লিখলে জিনিসটা গুলাবে না। তো কি হবে? টোটালটার প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল মড নেওয়ার পর, বোঝা গেছে? এটার মানে হচ্ছে গুণ করে মড ইকুয়ালস টু মড নিয়ে তারপর গুণফল, দুটোই সেম ভ্যালু। হয়েছে? তাহলে এই যে সমস্ত প্রপার্টি গুলো আমরা করলাম, এই প্রপার্টি গুলোর উপর ডিপেন্ড করে আমাদের এবার প্রবলেম সলভ করতে হবে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড বই এসকে ম্যাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বই থেকে আমরা সলভ করব। এবং তাছাড়াও যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলো তো অবশ্যই করতে হবে। তো ডাইরেক্ট এবার আমরা প্রবলেম দিয়ে জিনিসটা
প্রপার্টিগুলোকে হ্যাবিচুয়েট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে প্রথমে যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা শুরু করছি অঙ্ক, সেটা হচ্ছে এসকে মাপার ফার্স্ট এক্সারসাইজ কমপ্লেক্স নাম্বারের সেখানকার 5 নম্বর প্রবলেমটা, যেটাই মডুলাস হবে কমপ্লেক্স নাম্বার তার উপর ডিপেন্ড করে রয়েছে। কি বলেছে কোয়েশ্চেনটাতে? বলেছে Z1 এবং Z2 আর কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট মডুলাস অফ Z1 minus 3Z2 is equals to 3 minus Z into Z বার তার মডুলাস, এবং মডুলাস অফ Z is not equals to 1, then prove that mod of Z1 equals to 3। ঠিক আছে, মড Z2 যদি 1 না হয় তাহলে মড অফ Z1 3 হবে প্রমাণ করতে বলছে, যেখানে কন্ডিশন দেওয়া আছে এটা। তাহলে সলিউশনটা দিয়ে ডাইরেক্ট স্টার্ট করা যাক। কি বলেছে আমাদের? আমাদের বলে দিয়েছে given that, এই প্রবলেমটা পুরোপুরি আমাদের কমপ্লেক্স মানে মডুলাসের যে প্রপার্টিগুলো লিখলাম সেগুলোর উপর ভিত্তি করেই হয়ে যাবে। তো given that modulus of Z1 minus 3Z2 is equals to 3 minus Z1 into Z2 bar, this implies, আমরা কি করবো? বোথ সাইড স্কোয়ারিং করে দেবো, অর্থাৎ mod of Z1 minus 3Z2 তার স্কোয়ার ইকুয়ালস টু Z1 minus Z2 বার mod তার স্কোয়ার। এবার একটু আগে আমরা একটা প্রপার্টি বললাম, কি সেই প্রপার্টিটা হচ্ছে যদি mod of Z into Z বার করা হয় তবে গিয়ে mod Z স্কোয়ার পাওয়া যায়। mod of Z into Z বার অর্থাৎ কোন একটা কমপ্লেক্স নাম্বার টুগেদার উইথ দি কনজুগেট অফ দিস কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেটের সঙ্গে প্রোডাক্ট করলে তবে সেই কমপ্লেক্স নাম্বারের মডের স্কোয়ার পাওয়া যায়। তাহলে এখানে একটা টোটাল Z1 একটা কমপ্লেক্স নাম্বার, 3Z2 একটা কমপ্লেক্স নাম্বার, ওভারঅল এটা একটা কমপ্লেক্স নাম্বার এবং তার মডুলাসের স্কোয়ার রয়েছে। তার মানে সেটা করতে গেলে সেটাকে আমরা টোটাল যে Z1 minus 3Z2 সেটা ইনটু তার টোটাল মডুলাস দিয়ে তার কনজুগেট দিয়ে গুণ করবো, অর্থাৎ Z1 minus 3Z2 এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তার সঙ্গে যদি তার যদি বারটাকে নেওয়া হয় অর্থাৎ কনজুগেট নেওয়া হয় তাহলে আমরা সেই স্কোয়ারটা পাবো, মডের স্কোয়ারটা পাবো। এবং ডান দিকেও তাই করতে হবে, অর্থাৎ 3 minus Z1 Z2 বার ইন্টু 3 minus Z1 Z2 বার, টোটালটার আবার বার, হোল বার। ব্যাস, এবার আমরা কি করবো? এবার পুরো প্রপার্টিটাকে ব্রেক করব, মানে যে লাইনটা এসছে সেটাকে আমরা এক্সপ্যান্ড করব, মাল্টিপ্লাই করব প্রত্যেকটা দিয়ে। কিন্তু তার আগেই যে ওভারঅল যে টোটাল বারটা রয়েছে সেটা কিরকম এফেক্ট ফেলছে ওই কমপ্লেক্স নাম্বারটার উপর সেটা এখানে একবার দেখে নেবো। তো Z1 minus 3Z2, এবার দেখ আমরা আগের দিন আবার প্রপার্টি পড়েছিলাম যে দুটো একাধিক কমপ্লেক্স নাম্বার যদি থাকে সেখানে, তা Z1 প্লাস Z2 টোটালটার যদি বার থাকে সেটা ইন্ডিভিজুয়াল বারে ভেঙে যায়। সেটা আবার আগের দিনের ক্লাস যারা এখনো পর্যন্ত দেখিসনি তারা অবশ্যই দেখে নিবি, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব সুন্দরভাবে এখানে হবে, কনসেপচুয়ালি হবে, কম্প্যাক্ট ভাবে হবে, থিওরিটিক্যালি হবে, সেই সাথে অঙ্ক সলভ করা হবে। তাই প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখতে হবে এবং সেই ভিডিওগুলো যদি ভালো করে দেখিস তাহলে আর কিছু এক্সট্রা লাগবে না, আমি সেটা বলতে পারি। তাই অবশ্যই ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখতে হবে, আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে হবে এবং সেই সাথে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকতে হবে। সেখানে আমরা ক্লাসের পিডিএফ বা কখন ক্লাস হবে সমস্ত কিছু আমরা আপলোড করব, প্রত্যেকটা ভিডিও লিঙ্ক সেখানে শেয়ার করব, তাই অবশ্যই সেখানে কিন্তু জয়েন করে থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক যেটা করছিলাম, তো Z1 minus 3Z2 সেটা কি হবে? Z1 বার মাইনাস 3 ইন্টু Z2 বার। 3 এর উপর বারের কোনো এফেক্ট নেই, বিকজ 3 হচ্ছে একটা নর্মাল রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের বার করলে সেটাই হবে, তাই আলাদা করে লেখার প্রয়োজন পড়ে না। এদিকেও তাই 3 মাইনাস Z1 Z2 বার যা আছে আছে, কিন্তু এখানটা যখন নিচ্ছি তখন 3 এর বার করলে 3 পাবো, তাই লেখার দরকার নেই। কিন্তু বাকি যে পোর্শনটা Z1 ইন্টু Z2 বার, তার মানে সেটা কি হবে? Z1 বার, আর Z2 র মাথায় অলরেডি একটা বার ছিল, আরো একটা বার এসে চাপলো, একটা বার তো ছিলই, আবার একটা বার এসে সেখানে আমদানি হয়েছে। ঠিক আছে, তো এই ডবল বার আমদানি হওয়াতে পুরো
কোনো বারই থাকবে না, তাই তো? যেটা আমরা আগের দিন কিন্তু একটা প্রপার্টিতে করেছি যে একই কমপ্লেক্স নাম্বারের উপর দুবার যদি বার থাকে তাহলে কোনোবারই এফেক্ট ফেলবে না, আবার প্রথম কমপ্লেক্স নাম্বারটাই ফিরে আসবে। ঠিক আছে, তাহলে z1 মাইনাস থ্রি জেড টু, এখানে থাকছে z1 বার মাইনাস থ্রি জেড টু বার ইকুয়ালস টু থ্রি মাইনাস z1 z2 বার ইন্টু থ্রি মাইনাস, তাহলে z1 বার থাকবে, যেহেতু ডবল বার হয়ে গেছে তার মানে শুধুমাত্র z2 পড়ে থাকবে। আগের দিন প্রতি কটা প্রপার্টি আমরা প্রমাণ করে করে দেখিয়েছি একদম। ঠিক আছে, ব্যাস এবার আমাদের নেক্সট স্টেপে চলে আসি। তাহলে দিস ইমপ্লাইজ, এবার কিছুই না, জাস্ট দুদিকটা ভেঙে দেবো। এবার আমরা গুণটা করব, অর্থাৎ z1 এর সঙ্গে গুণটা করতে থাকবো, অর্থাৎ z1 বার, দেন z1 দিয়ে কিন্তু আগে পরপর গুণ করে নেবো, তারপর পরেরটাতে যাব। ওকে, তাহলে কর z1 বার মাইনাস থ্রি z1 z2 বার মাইনাস থ্রি z1 বার প্লাস নাইন z2 বার। চলে আসবো ডান দিকে, থ্রি ইন্টু থ্রি হয়ে যাচ্ছে নাইন, মাইনাস থ্রি z1 বার z2 মাইনাস থ্রি z1 z2 বার দিয়ে এবার গুণ করছি, এটা দিয়ে কিন্তু গুণ হচ্ছে, দেন মাইনাস মাইনাসে প্লাস z1 z2 বার z1 বার z2। ঠিক আছে, এবার দেখবো কিছু কাটছে কি না কাটছে। তাছাড়া আমরা একটা প্রপার্টি এখানে অ্যাপ্লাই করে দিতে পারছি, যেমন ধর z1 বার, আমরা একটু আগে বললাম z বার মানে হচ্ছে মড জেড স্কোয়ার, তাহলে এটা কি হবে, এটা আমাদের দেবে হচ্ছে মড z1 স্কোয়ার মাইনাস, এবার কি রয়েছে বল, থ্রি z1 z2 বার, এরকম কিছু কি আর এদিকে কোথাও আছে? এখানেও আছে, দেখ, মাইনাস থ্রি z1 z2 বার মাইনাস থ্রি z1 z2 বার, তাহলে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। মাইনাস থ্রি z2 z1 বার অ্যান্ড ডান দিকেও রয়েছে মাইনাস থ্রি z2 z1 বার, ক্যান্সেল আউট হলো। পড়ে থাকলো কত, এদিকে পড়ে থাকলো তাহলে প্লাস নাইন z2 বার, z2 বার মানে হচ্ছে মড z2 স্কোয়ার, ওই সেম প্রপার্টি, জেড বার মানে মড জেড স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট এবং সিম্পল একটা প্রপার্টি, যেটা প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে অনেক সময় কাজে লেগে যায়। এবার ইকুয়ালস টু, এদিকে থাকছে নাইন প্লাস, এবার দেখ এখানটা রয়েছে জেড ওয়ান বার, আবার জেড টু বার, তার মানে এখানে একটা পেয়ে যাচ্ছি মড z1 স্কোয়ার মড z2 স্কোয়ার, কারণ একসঙ্গে রয়েছে জেড ওয়ান বার আবার জেড টু বার, জেড ওয়ান বার মিলিয়ে হয়ে যাচ্ছে মড z1 স্কোয়ার এবং জেড টু বার মিলিয়ে হয়ে যাচ্ছে মড z2 স্কোয়ার। এবার আমরা সব একদিকে নিয়ে চলে আসবো, তাহলে মড z1 স্কোয়ার প্লাস নাইন ইন্টু মড অফ z2 স্কোয়ার মাইনাস নাইন মাইনাস মডুলাস অফ z1 স্কোয়ার z2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু শূন্য। এবার কিছু কমন টমন নেওয়া যাচ্ছে কিনা সেটা দেখে নেব। তো মড অফ z1 স্কোয়ার মাইনাস z1 স্কোয়ার z2 স্কোয়ার, এটা একটা নিয়ে নিচ্ছি পরপর, আর এদিক থেকে থাকছে হচ্ছে, এবার কোথা থেকে কি কি কমন যাচ্ছে আমরা দেখে নেব। এটা এই স্টেপটা না করলেও তোরা পারতিস, আমি এই যে কালেকটিভলি টার্মগুলোকে নিলাম যাদের সঙ্গে আমি কমন নিতে চাইছি, এই স্টেপটা তোরা বাদ দিতেই পারিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখান থেকে প্রথমটা থেকে কমন যাচ্ছে মড z1 স্কোয়ার, কমন নিলে পড়ে থাকছে ওয়ান মাইনাস মড z2 স্কোয়ার, অ্যান্ড পরের পোর্শন থেকে শুধুমাত্র নাইন কমন যাচ্ছে, পড়ে থাকছে মড z2 স্কোয়ার মাইনাস ওয়ান হুইচ ইজ ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা করতে হবে, কারণ এখানে ওয়ান মাইনাস z2 স্কোয়ার আছে, এখানে z2 স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এখানে নাইনটা মাইনাস সহ কমন নিলে ভালো হতো, তো আমি একটা স্টেপ নালে এক্সট্রা লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস z2 স্কোয়ার মাইনাস নাইন ইন্টু তাহলে ওয়ান মাইনাস z2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এবার তাহলে ওয়ান মাইনাস z2 স্কোয়ার যদি কমন নিই মড z2 স্কোয়ার,
তাহলে এখানে পড়ে থাকছে মড অফ z1 স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে দুটো প্রোডাক্ট শূন্য, তার মানে অন্তত একটা তো শূন্য হতেই হবে। ঠিক আছে, তার মানে দিস ইমপ্লাইজ, এখানে আমাদের কোয়েশ্চেন আবার বলে দিয়েছে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, কি বলেছে মড z1 বা কোয়েশ্চেনটা একবার দেখে নে, কোয়েশ্চেনটাতে কি বলেছে। কোয়েশ্চেনটাতে বলেছে হচ্ছে মড z1 মড z2টা 1 নয়, তাহলে মড z1টা 3 প্রমাণ করতে বলেছে। মড z2 বলে দিয়েছে 1 হতে পারবে না, তার মানে নিশ্চয়ই মড z2 স্কোয়ার সেটাও 1 নয়। 1 স্কোয়ার মানে কি 1 নয়, তার মানে মড z2 স্কোয়ার মাইনাস 1 সেটা নিশ্চয়ই 0 নয়। তাহলে এদের গুণফল শূন্য মানে যে কোনো একজনকে শূন্য হতেই হতো, কিন্তু যেহেতু কোয়েশ্চেন অনুযায়ী এটা 1 নয়, তার মানে এটা শূন্য নয়, তাহলে এটা যদি শূন্য না হয় তাহলে এটাকেই শূন্য হতে হবে। ঠিক আছে, তার মানে এখানে অবভিয়াসলি আমাকে একমাত্র এটাই শূন্য হওয়ার জায়গা রয়েছে, এটা শূন্য হতে পারবে না। কোয়েশ্চেনে যে বলেছে, আমি কিছু বলছি না, আমি কোনো এক্সট্রা কন্ডিশন এখানে বলছি না, কোয়েশ্চেনে যা বলেছে সেই অনুযায়ী এটা শূন্য হতে পারবে না। তাহলে ওটা যদি শূন্য না হতে পারে তাহলে আদার যে ফ্যাক্টরটা পড়েছে তাকে শূন্য হতেই হবে, আদারওয়াইজ প্রোডাক্টটা শূন্য হয় কি করে। ঠিক আছে, ইন ফিউচার তোরা ডিভাইজার অফ জিরো বলে একটা কনসেপ্ট পড়বি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে, রিং থিওরিতে, তখন দেখবি যে নন জিরোর প্রোডাক্ট জিরো হতে পারে, কিন্তু এখন সেটা নয়। এটা রিয়েল নাম্বার সিস্টেমে কখনোই, এটা অবভিয়াসলি কেন রিয়েল নাম্বার বলছি, মড z1 কিন্তু মড z2 কিন্তু এগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বার না, মডুলাস ভ্যালু মানে হচ্ছে রিয়েল নাম্বার। তো সেটা অন্য 1 9 এর সঙ্গে কম্বিনেশনে যে প্রোডাক্টটা রয়েছে সেটা অবভিয়াসলি রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার সিস্টেমে কোনো ডিভাইজার অফ জিরো থাকে না, অর্থাৎ দুটো নন জিরো এলিমেন্টের গুণফল কোনোদিনই শূন্য হতে পারে না। দুটো এলিমেন্টের প্রোডাক্ট শূন্য মানে অন্তত একজনকে তো শূন্য হতেই হবে, দুইজন বা অন্তত একজন তো শূন্য হতেই হবে রিয়েল নাম্বার সিস্টেমে। ঠিক আছে, তো অবভিয়াসলি যখন এটা শূন্য নয় তার মানে এটাই শূন্য, আর এটা যদি শূন্য হয় তার মানে এখানে মড z1 মানে কত, 9, মানে স্কোয়ারটা 9, তাহলে মড z1 সমান কত হবে 3, প্লাস মাইনাস 3 আবার লিখে দিস না, কারণ প্লাস মাইনাস 3 কখনোই হতে পারে না। মডুলাস ভ্যালু, এটা মডুলাস ভ্যালু অবভিয়াসলি পজিটিভলি নিতে হবে আমাকে। ঠিক আছে, মড z1 নিশ্চয়ই নেগেটিভ নয়, মড z1 অলওয়েজ পজিটিভ বা ইকুয়ালস টু জিরো হলেও হতে পারে, কিন্তু ইকুয়ালস টু জিরো এখানে হওয়ার ব্যাপার নয়। মোট কথা মড z1টা, ঠিক আছে, এটা ইকুয়ালস টু জিরোই বলছি, ছাড়। মডুলাস ভ্যালু অবভিয়াসলি পজিটিভ অথবা ইকুয়াল টু জিরো হতে পারে, কখনোই নেগেটিভ তো হতে পারে না, তাই প্লাস মাইনাস 3 লিখবো না, অনলি +3 লিখবো। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, ব্যাস, তাহলে চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। এবার আসবো নেক্সট কোয়েশ্চেনে, দেখ কি বলছে। নেক্সট হচ্ছে এসকে মাপারি 10 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, প্রথম এক্সারসাইজেরই 10 নম্বর কোয়েশ্চেনটা যেটা আমাদের রয়েছে। কি বলেছে কোয়েশ্চেনটাতে, বলেছে হচ্ছে জেড ইজ এ ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট, জেডটা কিরকম কমপ্লেক্স নাম্বার, একটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই ধরবো, যেখানে মডিউলাস অফ জেড মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান, মডিউলাস অফ জেড মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু কোনো একটা কনস্ট্যান্ট কে, শো দ্যাট দি পয়েন্ট জেড লাইজ অন এ সার্কেল, একটা সার্কেলের উপরে অবস্থান করবে যদি কেটা 1 না হয়, আর কেটা যদি 1 হয় তাহলে একটা স্ট্রেট লাইনের উপরে থাকবে। তার মানে এখানে দুটো কেস হবে, বুঝতেই পারছিস, একটা হচ্ছে কেটা যদি 1 হয় তাহলে কিরকম ঘটবে, আর কেটা যদি 1 না হয় তাহলে কিরকম হবে। ঠিক আছে, যদি কেটা 1 না হয় তাহলে কি হবে, এবং কেটা যদি 1 হয় তাহলেই বা কি হবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে সলিউশনে আসা যাক। তাহলে ধরে নিচ্ছি লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জেডটাকে আমরা ধরছি এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুটো রিয়েল নাম্বার, এক্স এবং ওয়াই হলো দুটো রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর মড অফ জেড মাইনাস আই
বা জেড মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান, সেটা কত হচ্ছে? জেডটা কত? জেডটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান মানে কত? জেড প্লাস ওয়ান মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। এবার যদি আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে কমন নিই, তাহলে এখানে পেয়ে যাচ্ছি এক্সটা হচ্ছে উপরের পোর্শনে, এক্সটা রিয়েল পার্ট, এবং আই যদি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, নিচে যদি রিয়েল পার্ট কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান, আর ইমাজিনারি পার্ট হিসেবে পড়ে থাকছে হচ্ছে আই ওয়াই। ঠিক আছে, এবার কোয়েশ্চেন অনুযায়ী বলছে এই যে জেড মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান, তার মডিউলাসটাই হচ্ছে আমাদের কাছে এখানে কে, তার মডিউলাসটা হচ্ছে কে। তাহলে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, according to the given problem, z মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান এর মডটা হচ্ছে কে। তার মানে দিস ইমপ্লাইজ এইটার মডটাই হচ্ছে কে। এখন মডিউলাসটাকে আমরা সবসময় কি করতে পারি? উপর নিচে ব্রেক করে দিতে পারি, কারণ একটু আগে আমরা থিওরেম করেছি বা প্রপার্টি লিখেছি, সেটা হচ্ছে মড অফ যদি জেড ওয়ান বাই জেড টু থাকে, অবভিয়াসলি জেড টু যখন নন জিরো, তখন সেটাকে আমরা মড অফ জেড ওয়ান বাই মড অফ জেড টু ভেঙে দিতে পারি। ঠিক আছে, তো এই প্রপার্টি যদি আমরা ইউজ করি, এই প্রপার্টিটাকে যদি আমরা এখানে ইউজ করি, তাহলে কি পাবো? উপরের মড এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের মড, উপরটার মড বাই নিচের পোর্শনের মড। তাহলে উপরের মড করলে কত হচ্ছে? মডের ফর্মুলা কি? মডের ফর্মুলা কি? মড জেড ইকুয়ালস টু, যদি মড অফ এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে, তার ফর্মুলা হচ্ছে রুট ওভার পজিটিভ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেটা যদি বসাই এখানে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে আই স্কোয়ার আই ওয়াই যেহেতু মডের ভিতরে রয়েছে, তার মানে এটা আই স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দেয়, তাহলে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে এবং সেটা ভুল হবে। ফর্মুলা হচ্ছে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার তার রুট। আর ইমাজিনারি পার্ট বলতে কিন্তু আই ওয়াই নয়, এক্স প্লাস আই ওয়াই এর ইমাজিনারি পার্ট কিন্তু শুধু ওয়াই, নট আই ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই এর ইমাজিনারি পোর্শন কিন্তু অনলি ওয়াই, কোনো আইটা সহ নয়। ইকুয়ালস টু কে, দিস ইমপ্লাইজ, এবার যদি রুটটা উঠিয়ে দিই তাহলে একটু সুবিধা হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার। ঠিক আছে, ওভারঅল এরকম দাঁড়াচ্ছে। এখানে যদি আমরা একটু সিম্পলিফাই করি আরো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু, এরকম আসছে। পুরোটা আমরা ব্রেক করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। আর এখান থেকে কি পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরকম কেস আসছে।
এবার এখান থেকে দুটো জিনিস আমরা পেতে পারি, একটা হচ্ছে কে এর ভ্যালু 1 হলে কি হবে আর 1 না হলে কি হবে। কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, আর কে এর ভ্যালু যদি 1 না হয় তাহলে কি হবে দেখা যাক। তো আমরা একদিকে নিয়ে চলে আসতে পারি পুরো ব্যাপারটাকে, যে কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 k² x প্লাস k² প্লাস k² y²। ঠিক আছে, এই পোর্শনটা গুণ করলাম আগে, আর এদিকটাকে আমি মাইনাস করে একদিকে নিয়ে আসলাম, অর্থাৎ -x² - y² প্লাস 2y -1 = 0। তার মানে কমন যদি নিই তাহলে k² - 1 × x² আসছে, প্লাস এক্স এর পোর্শন যদি কমন নিই তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে 2 বা 2 k² x, এক্স পোর্শন আর কিছু নেই এখানে। আচ্ছা, ওয়াই এর পোর্শন কত, এক কাজ করি এটা সাইডে লিখি। কারণ আমরা সাধারণত x² y² তারপর xy কনস্ট্যান্ট লিখি। আমরা সাধারণত ফর্মুলাটা কিরকম ভাবে লেখা থাকি, যদি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেখি সেটাকে আমরা লিখি হচ্ছে x² + 2hxy, যদি টার্ম xy যুক্ত কোনো টার্ম থাকলে তাকে মাঝখানে লিখি, দেন by², তারপর x যুক্ত টার্ম, তারপর y যুক্ত টার্ম, তারপর কনস্ট্যান্ট = 0। তাই তো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন টু ভ্যারিয়েবলস। তো এই ফর্মেটে সাজালে মাঝখানে আমাকে ঢোকাতে হবে হচ্ছে y² যুক্ত টার্মটাকে, অর্থাৎ k² -1 × y² প্লাস, আর y যুক্ত কি আছে, y যুক্ত টার্ম হচ্ছে 2y, আর কনস্ট্যান্ট টার্ম কি পড়ে থাকছে, কনস্ট্যান্ট টার্ম পড়ে থাকছে হচ্ছে k² - 1। তাহলে ওভারঅল আমরা এরকম টাইপের একটা এক্সপ্রেশন পাচ্ছি। ওভারঅল আমরা এরকম টাইপের একটা এক্সপ্রেশন পাচ্ছি, এটাকে যদি 1 নম্বর নাম দিই তাহলে এবার দুটো কেস আমরা করব। বলেছে কেটা যদি 1 হয় তাহলে স্ট্রেট লাইন হবে, কেটা যদি 1 না হয় তাহলে একটা ইলিপস হবে বা একটা সার্কেল হবে, ইলিপস নয় সার্কেল হবে। ঠিক আছে, তাহলে ইফ k = 1, then equation 1 becomes, তখন 1 নম্বর ইকুয়েশনটা কিরকম আকৃতি ধারণ করছে, তো k² এর ভ্যালু হচ্ছে 1² - 1 x²। ঠিক আছে, আমি কিছু কিছু স্টেপ এক্সট্রা লিখি সবার বোঝার সুবিধার্থে, তোরা সেই স্টেপগুলো চাইলেই জাম্প করতে পারিস, যেমন এই স্টেপটা যে লিখছি সেটা তোরা চাইলে স্কিপ করে ডাইরেক্ট পরের স্টেপে চলে যেতে পারিস। তো এখানে 1² - 1 তার মানে 1 - 1 তার মানে 0, 0 তার মানে x² টার্মটা থাকলোই না, তাই তো y² টার্মটাও থাকলো না। এখানে পড়ে থাকলো 2x + 2y, এই টার্মটাও ইনফ্যাক্ট থাকলো না, এটাও শূন্য হয়ে গেল, = 0। তার মানে ওভারঅল পড়ে থাকলো হচ্ছে x + y = 0, x + y = 0 একটা ইকুয়েশন পড়ে থাকছে। তার মানে যেটা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটা তো অন্য কিছু না, সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই তো। কারণ যে এনি ইকুয়েশন ইন দি ফর্ম ax + by + c = 0, সেটা একটা কাকে ইন্ডিকেট করছে, একটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করে। যেমন এটা কাকে ইন্ডিকেট করছে, এটা y = -x, অর্থাৎ এই সমীকরণটাকে ইন্ডিকেট করছে, এই স্ট্রেট লাইনটাকে লিখছে। y = -x স্ট্রেট লাইনটা থাকে হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো y = -x, y = -x কোন দিকে যাবে, y = x হচ্ছে এরকম ভাবে যায়, তাহলে y = -x কি এরকম ভাবে যাবে, উল্টে যাবে, অর্থাৎ এরকম ভাবে যাবে। ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করছে তাহলে। এবং কেস টুতে বলছে সেটা একটা ইলিপস কিংবা একটা সার্কেলকে ইন্ডিকেট করবে যখন কেটা 1 হবে না। ঠিক আছে, তাহলে কেস টুতে এবার আসি।
কেস টু তে কি বলছে, সেটা একটা সার্কেল হবে। কিরকম কি হবে? সার্কেল। তার মানে ইফ কে নট ইকুয়ালস টু ওয়ান, then from 1 we get k square minus 1 x square into k square minus 1 y square plus প্লাস কত আছে, 2k square x plus 2y, 2k square x plus again k square minus 1 equals to 0। এটা অবভিয়াসলি একটা সার্কেল। এটা অবভিয়াসলি একটা সার্কেল। কেন সার্কেল? কারণ সার্কেল হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্টকে প্রথম কথা সমান হতে হবে। এখানে হয়েছে, দুটোর কোএফিসিয়েন্টই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবং কোনো এক্স ইন্টু ওয়াই জাতীয় টার্ম থাকবে না, সেটা সত্যি এখানে নেই। কোনো এক্স ইন্টু ওয়াই জাতীয় যে টু এক্স এক্স ওয়াই পোর্শনটা, সেটা নেই এখানে। তার মানে অবভিয়াসলি এটা একটা সার্কেল। তো সেটা লজিক্যালি যদি আমরা লিখে দেখাই, তাহলে কি করতে হবে? কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ দি জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি সেটা লিখে নে আগে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 উই গেট। তাহলে এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করতে হবে। কোন দুটো ইকুয়েশন কম্পেয়ার করছি আমরা? একটা হচ্ছে এই ইকুয়েশনটা যেটা এখানে পেয়েছি, এবং একটা হচ্ছে যেটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি সেটা। এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে? এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কত? a। আর এখানে কত? কে স্কোয়ার মাইনাস ওয়ান। a ইকুয়ালস টু কে স্কোয়ার মাইনাস ওয়ান, b ইকুয়ালস টু অলসো কে স্কোয়ার মাইনাস ওয়ান, 2h xy। 2h তো নেই এখানে, কারণ এক্স ওয়াই যুক্ত কোনো টার্মই নেই, তাহলে 2h টা শূন্য বা এইচটাই শূন্য নিজে। তারপর জিটা কত? জিটা হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছিস 2g মানে হচ্ছে 2k স্কোয়ার। 2g মানে 2k স্কোয়ার, 2g মানে 2k স্কোয়ার, তাহলে জি মানে শুধু কে স্কোয়ার। তারপর 2f মানে হচ্ছে 2f মানে y এর কোএফিসিয়েন্ট, সেটা এখানে হচ্ছে 2। তাহলে f মানে 1, c মানে কত? কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো। সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বুঝতেই পারছি এখানে এ এবং বি সমান আর এইচটা শূন্য। এই যে কথাগুলো রয়েছে এখানে, এ এবং বি সমান এবং এইচটা শূন্য, তার মানে সেটা সার্কেল। ঠিক আছে, তাহলে সিন্স a equals to b, that is coefficient of x square equals to coefficient of y square, and এইচটা যেহেতু শূন্য, that is coefficient of xy equals to শূন্য। This implies the equation এবার সেই সার্কেলের সেন্টারটা তোরা বললেই বলতে পারিস, whose center is minus g minus f। মাইনাস জি মানে কত? জিটা কত? জিটা হচ্ছে কে স্কোয়ার, আর এফটা কত? ওয়ান। তার মানে মাইনাস কে স্কোয়ার মাইনাস ওয়ান
এবং রেডিয়াসটাও চাইলে ক্যালকুলেট করে দেখাতে পারিস। ভালো করে লিখতে গেলে এভাবে লিখতে পারিস, আর নয়তো ডাইরেক্ট লিখে দিবি ইট ইজ দ্য সার্কেল। আর যারা খাতা সুন্দর করতে চাইছিস, খাতার মান বাড়াতে চাইছিস, তাহলে আমি যেভাবে লিখছি সেভাবে ফলো করলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, তোদের খাতার মানটা কিন্তু অবশ্যই অন্যদের থেকে আলাদা হবে সেক্ষেত্রে। ওকে, তো রেডিয়াসটা কত হচ্ছে? রেডিয়াসটা হচ্ছে রুট ওভার, ফর্মুলা কি? ক্লাস 11 এর ফর্মুলা, জি স্কোয়ার, একটা সার্কেল চ্যাপ্টার ছিল ক্লাস 11-এ, স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে। তো জি স্কোয়ারটা কত? জি স্কোয়ারটা কত? কে স্কোয়ার। এফ স্কোয়ারটা কত? 1। সিটা কত? কে স্কোয়ার মাইনাস 1। তাহলে হলো কত? রুটটা উঠিয়ে দিলে কে স্কোয়ার প্লাস 1 মাইনাস কে স্কোয়ার প্লাস 1। তো কে স্কোয়ার কেটেই যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে √2। তাহলে রেডিয়াসটা হচ্ছে √2 ইউনিটস। এমন একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে যেটা মাইনাস কে স্কোয়ার মাইনাস 1 পয়েন্টে অবস্থান করছে, এবং তার রেডিয়াসটা হচ্ছে √2। ঠিক আছে, যদি কেটা 1 না হয়, ঠিক আছে, কেটা যদি 1 না হয় তাহলে সেটা √2, মানে তো √2 রেডিয়াসের একটা সার্কেল হচ্ছে। আর কেটা 1 হলে তো একটা স্ট্রেট লাইন হচ্ছে, যেটা কিনা y = -x, যার সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ যার নতি কোণ বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেটা হচ্ছে 135 ডিগ্রি, তাই তো? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কত এখানে? 135 ডিগ্রি, কারণ এটা অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স -1 কে ইন্ডিকেট করছে। এক্স এর আগে -1 কোএফিসিয়েন্ট মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা ট্যান ইনভার্স -1, and tan inverse -1 is 135 ডিগ্রি। ঠিক আছে, একদম ঘেঁটে পুরো জিনিসগুলোকে অ্যানালাইজ করে করে আমরা অঙ্ক করব। ঠিক আছে, কারণ এরপরে আমরা আস্তে আস্তে রিয়েল অ্যানালিসিস পড়তে হবে পরবর্তী সেম থেকে বা তারপরের সেম থেকে কোনো কোনো ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একদম সুন্দর করে প্রতিটা জিনিস অ্যানালাইজ করে ডেপথে গিয়ে পড়তে হবে। ওই উপর উপর দুটো ফর্মুলা মুখস্থ করে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে টোটাল অঙ্কটা। আচ্ছা, এরপর আসি নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা দেখা যাক। এরপর হচ্ছে স্কিম আপার ক্লাসিক্যাল অ্যালজেব্রারি কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের 11 নম্বর কোয়েশ্চেনটা, প্রথম এক্সারসাইজের, সেটা হচ্ছে কে জেড ইজ এ ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার। এগেন বলছে একই কথা, জেডটা ভ্যারিয়েবল কমপ্লেক্স নাম্বার এবং তার মডিউলাস ভ্যালুটা হচ্ছে 2। তার মডিউলাসটা হচ্ছে 2। শো দ্যাট দি পয়েন্ট z+1/z লাইজ অন এ ইলিপস অফ ইসেন্ট্রিসিটি 4/5। ইসেন্ট্রিসিটি মানে সেটা ছিল উৎকেন্দ্রতা। ঠিক আছে, একটা উপবৃত্তের উপর অবস্থান করছে যার উৎকেন্দ্রতা 4/5 ইন দি কমপ্লেক্স প্লেন বা আর্গেন প্লেন। ঠিক আছে, তাহলে কিভাবে করবি দেখ। তাহলে আমাদের মেন যেটা কাজে লাগছে সেটা হচ্ছে মড z = 2। সেখান থেকে আমাদের দেখাতে হবে z+1/z এটা একটা ইলিপসের উপর অবস্থান করছে যার ইসেন্ট্রিসিটি হচ্ছে 4/5। আচ্ছা, আমি এখানে জেডটাকে ধরে নিচ্ছি হচ্ছে p+i কিউ। z ধরলাম p+i কিউ। ঠিক আছে, যেখানে পি এবং কিউটা হচ্ছে পি p+i কিউ ধরতে হবে এমন কোনো কথা নেই, অন্য কিছু ধরতে পারি সেখানে। তো p, কিউটা হচ্ছে রিয়েল নাম্বার। যেহেতু কোয়েশ্চেন আমাদের দিয়েছে অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম মডিউলাস অফ z = 2। ঠিক আছে, মড জেড মানে কত তাহলে? p+i কিউ এর মড = 2। p+i কিউ এর মড মানে হচ্ছে √p² + q² = 2। তার মানে রুটটা উঠিয়ে দিলে p²+q² = 4। ঠিক আছে, সেটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমাদের এখানে যেটা করতে বলেছে সেটা বলেছে z+1/z লাইজ অন এ ইলিপস।
অফ ইসেন্ট্রিসিটি 4/5। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট z+1/z যেটা রয়েছে সেটাকে আমরা ধরছি সামথিং w, এবং সেটাকে আরো ধরে নিচ্ছি যে x+iy, যেখানে x আর y টা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে দেয়ার ফোর x+iy টা কত, z+1/z। এবার আমরা কি করব, উপর নিচে z বার দিয়ে গুণ করছি সেকেন্ড পোর্শনটাতে, অর্থাৎ z বার দিয়ে গুণ করলে নিচে থাকছে z বার। ঠিক আছে, z ছিল z বার দিয়ে, অর্থাৎ z এর কনজুগেট দিয়ে আমি উপর নিচে গুণ করছি, তাহলে কত হচ্ছে z বার ডিভাইডেড বাই, আর আগের অঙ্ক থেকে বা আমরা প্রমাণও করেছি সেটা হচ্ছে z ইন্টু z বার মানে হচ্ছে মড অফ জেড স্কোয়ার, মড জেড স্কোয়ার। ঠিক আছে, আর মড জেড স্কোয়ারের ভ্যালুটা এখানে কত, মড জেড স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এখানে 2, মানে মড জেড এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে মড জেড স্কোয়ারটা হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 4। ঠিক আছে, এবার জেড এর ভ্যালুগুলো বসিয়েছি, জেডটা হচ্ছে p+iq, তাহলে জেড বারটা কত হবে, p-iq হবে, ডিভাইডেড বাই 4। তাহলে সেখান থেকে আর কি কনক্লুশন করা যেতে পারে, আমরা এবার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করব, তাহলে এখানে পেয়ে যাচ্ছি p+iq প্লাস এটা হচ্ছে p/4 মাইনাস i × q/4, যদি এটা সেপারেট করে নিই, ফোরটা দুইজনের সঙ্গে দিয়ে দিই, তাহলে রিয়েল পার্টটা কত থাকছে, p+p/4, আর i কমন নিলে ইমাজিনারি পার্টটা থাকতে হচ্ছে q-q/4। তাহলে এখান থেকে কত পাচ্ছি, p+p/4 মানে 5p/4 প্লাস i ইন্টু, আর এখানে কত থাকছে q-q/4, তার মানে হচ্ছে 4q-q, 4q-q মানে 3q/4, এরকম আসছে। আর এটা কার সঙ্গে সমান, এটাই হচ্ছে x+iy এর সঙ্গে সমান, এখানে এটাই হচ্ছে আমাদের কাছে x+iy এর সঙ্গে সমান। তাহলে সেপারেটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম দি, এটা কার সঙ্গে সমান ছিল, এটা হচ্ছে x+iy এর সঙ্গে সমান। তো ফ্রম দি ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, ফ্রম দি ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, separating real and imaginary parts we get কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি থেকে কি পাওয়া যায় না, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান হবে, কমপ্লেক্স পার্টের সঙ্গে কমপ্লেক্স পার্ট সমান হবে, অর্থাৎ এক্স এর সঙ্গে রিয়েল পার্ট সমান এবং ইমাজিনারি পার্ট ওয়াই এর সঙ্গে এদিক এদিকে 3q/4টা ইকুয়াল হবে। তাহলে কি কি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 5p ডিভাইডেড বাই 4, আর ওয়াইটা পাওয়া যাচ্ছে হচ্ছে 3q/4, এবং এখান থেকে যদি আমরা পি এর ভ্যালুটা বের করি সেটা পেয়ে যাবো হচ্ছে 4x/5, আর এখান থেকে কিউ এর ভ্যালু বের করলে আমরা পেয়ে যাব 4y/5। এখন এক নম্বর যেটা আমরা করে রেখেছি, এক নম্বরে কি পেয়েছিলাম, p² + q² = 4 পেয়েছিলাম। এক নম্বরে আমরা যেটা এক্সট্রা করে ইকুয়েশনটা তৈরি করে রেখেছি, সেখানে আমরা কি পেয়েছিলাম, ফ্রম ইকুয়েশন 1, সেখানে আমরা লাস্ট পেয়েছিলাম হচ্ছে p² + q² = 4। p² মানে কত, 4x/5, p মানে হচ্ছে 4x/5 তার আবার স্কোয়ার, আর কিউ মানে কত, 4y/5, সরি 4y/5 না, 4y/3,
4y/3. দিস ইজ ইকুয়াল টু 4। তাহলে এবার ওভারঅল আমরা কি পাচ্ছি, ক্যালকুলেশন করলে এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে 4 স্কোয়ার, মানে 4/5 এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস ইচ্ছা করে আমি লিখলাম এরকম, আমি 16/9 বা 16/25 লিখতেই পারি, কিন্তু এটা লিখলে আমাদের কাছে সুবিধা হবে। এখানে হচ্ছে 4 আসছে, তাহলে এক্স স্কোয়ার এখানে কত, এখানে থাকছে হচ্ছে 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 × 4 / 5 স্কোয়ার, প্লাস 4 × 4 × y স্কোয়ার / 3 স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে একটা 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 4/5 স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস 4/3 স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। যেটাকে যদি আমরা ইলিপসের ফর্মে লিখি, যেহেতু ইলিপস দেখাতে বলেছে তাই ইলিপসের যদি এক্সপ্রেশনে লিখি, ইলিপসের এক্সপ্রেশন কি রকম হয়, ক্যানোনিক্যাল ফর্ম বা নর্মাল ফর্ম, সেটা হচ্ছে x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু 1। তাহলে এই ফর্মে যদি আমরা এক্সপ্রেস করতে পারি, তাহলে কি হচ্ছে এখানটা দেখ, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, মানে পুরো জিনিসটাকে আমরা লিখতেই পারি 2/5 এর হোল স্কোয়ার, তার মানে আমরা যে নিচে স্কোয়ার রয়েছে, তার মানে নিচে আমরা লিখতে হবে 5/2 এর হোল স্কোয়ার, আর নিচে থাকছে এখানে 3/2 এর হোল স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা তৈরি হলো সেটা অবভিয়াসলি x² / a² প্লাস y² / b² এর মতো তৈরি হচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা ইলিপসের ইকুয়েশন যেটা চাইছে। ঠিক আছে, which represents this equation represents an ellipse with semi-major axis সেমি মেজর অ্যাক্সিস বলতে আমি লেন্থটাকে বোঝাতে চাইছি, ঠিক আছে, উইথ, নিচে লিখে দিচ্ছি উইথ লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস, যেটা কিনা এ বলে আমরা এক্সপ্রেস করতে পারি। এটাকে যদি আমরা x² / a² এর সঙ্গে তুলনা করি, তাহলে কি পাচ্ছি, যেখানে এটা হচ্ছে 5/2 আর বিটা হচ্ছে 3/2। ঠিক আছে, তার মানে এটা অবভিয়াসলি এখানে বড়, তাহলে এটার উপরে 5 রয়েছে, বিটার উপরে 3 রয়েছে, আর নিচটা সমান, তাহলে এটাই বড়, আর এটা বড়, মানে এটাই হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস কে ইন্ডিকেট করছে, অ্যান্ড বি ইজ দি সেমি মাইনর অ্যাক্সিস। তো লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস সেটা হচ্ছে a, এবং সেটার ভ্যালু কত, তাহলে 5/2, অ্যান্ড লেন্থ অফ সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে, সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে বি, এবং সেটা হচ্ছে 3/2। তাহলে আমাদের কি এবার বার করতে বলেছে, তার ইসেন্ট্রিসিটিটাও দেখাতে বলেছে, তাহলে ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু, ফর্মুলা কি, ইসেন্ট্রিসিটির ফর্মুলা নোটেশনটা হচ্ছে ই, ফর্মুলা হচ্ছে √1 - b²/a²। তাহলে 1 - b²/a², বিটা কত 5/2, 3/2, এটা কত 5/2, তাহলে টোটালটা স্কোয়ার, তাহলেই তো b²/a² একসঙ্গে হয়ে গেল।
এখান থেকে 2 আর 2 কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে কত? 1 মাইনাস 3 স্কোয়ার মানে 9 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে 25, তার মানে রুট ওভার 25 মাইনাস 9 মানে হচ্ছে 16/25, তার মানে 4/5, তাহলে দেয়ার 4 z প্লাস 1/z lies on an ellipse with eccentricity এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, যেটা একটা 4/5 ইসেন্ট্রিসিটি বিশিষ্ট একটা ইলিপসের উপর অবস্থান করছে, তাই তো? তাহলে 4/5 ইসেন্ট্রিসিটি বিশিষ্ট একটা ইলিপসের উপর থাকছে, তাহলে z প্লাস 1/z লাইজ অন ইলিপস অফ ইসেন্ট্রিসিটি 4/5। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এতটাই থাক। আবার আমরা নেক্সট ক্লাসে বাকি পোর্শন নিয়ে আলোচনা করব, কমপ্লেক্স নাম্বারের কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব, নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, নতুন প্রবলেম সলভ করব। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডুলাসের ডেফিনেশন, এক্সাম্পল, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, সেখান থেকে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, কোনো সার্কেলের ইকুয়েশন আমরা কি করে কমপ্লেক্স নাম্বারে বের করব, এবং সেই সাথে অবশ্যই কমপ্লেক্স নাম্বারের মডুলাসের প্রপার্টি বিভিন্ন, এবং সেই রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের ছিল সেগুলো কিন্তু আমরা সলভ করলাম। ঠিক আছে? এরকম ভাবে কনসেপ্ট ওয়াইজ ভেঙে ভেঙে আমি ক্লাস করাতে থাকবো। ঠিক আছে? এবং প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ তোরা কিন্তু পরপর দেখতে থাকবি, খাতায় নোট ডাউন করতে থাকবি, না দেখে প্র্যাকটিস করতে থাকবি, যাতে করে পরীক্ষাতে কিন্তু যেন ছেড়ে না আসতে হয়। প্রত্যেকটা জিনিস তোদের কমন থাকবে, প্রত্যেকটা কনসেপ্ট তোদের জানা থাকবে পরীক্ষাতে, এবং তোরা অবশ্যই যদি প্র্যাকটিস ঠিকঠাক করতে থাকিস তাহলে কিন্তু পরীক্ষাতে সেগুলো পারবিও। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবি, কমেন্ট করবি, শেয়ার করবি বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কম্প্যাক্ট কনসেপচুয়াল ক্লাস তারাও দেখে উপকৃত হতে পারে। এবং অবশ্যই তোরা আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু জয়েন করে থাকবি, কারণ সেখানে কিন্তু আমি লেকচারের পিডিএফ, লেকচারের ভিডিও লিংক, এবং কখন কি যদি এক্সট্রা ক্লাস যা হবে সেগুলো করাবো, এবং কিছু যদি প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়ার থাকে সেটা আমি দেবো। তাহলে অবশ্যই অবশ্যই করে কিন্তু তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবি। অ্যান্ড নট অনলি দ্যাট, যারা যারা আমাদের পেইড ক্লাসে যুক্ত হতে চাস তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আজই হোয়াটসঅ্যাপ কর, কারণ আর কিন্তু টাইম নেই, প্রত্যেকটা প্রথম থেকেই শুরু করতে হবে, প্রথম থেকেই ক্লাস করতে হবে। তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আজই হোয়াটসঅ্যাপ কর, যারা যারা জয়েন করতে চাইছি। শুধুমাত্র নিজেদের কোন সেমিস্টারে পড়িস, কোন ইউনিভার্সিটি, এবং নিজেদের নাম বলে আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। ঠিক আছে? আমি কিন্তু আলাদা গ্রুপে জয়েন করিয়ে নেবো। ঠিক আছে? তো যাই হোক, আজকে তাহলে এতটাই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাক, প্র্যাকটিস করতে থাক, এবং নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হতে থাক। ঠিক আছে? চল, টাটা আজকের মতো।